নমস্কার সবাইকে। আজকের চর্চা হচ্ছে নিট। ভাবুন তো, আপনার ছেলে বা মেয়ে 2-3 এমনকি 4 বছর ধরে পড়াশুনো করে চলছে। কোচিং এ খরচ হয়েছে লাখ লাখ টাকা। পুরো পরিবারই একটা স্বপ্ন নিয়েই শুধুমাত্র বসে আছে। তারপর একদিন খবর এলো যে এক্সামটার উপর পুরো ফিউচারটা দাঁড়িয়ে ছিল, সেই এক্সামটাই ক্যান্সেল হয়ে গেছে। কারণ কোশ্চেন পেপার লিকের অভিযোগ উঠেছিল। সেই রাতে মা বাবা তাদের সন্তানকে কি বলবে? কিন্তু এই গল্পটা শুধুমাত্র স্টুডেন্ট বা পরীক্ষার্থীদের জন্য নয়। নিট সেই এক্সাম যা ঠিক করে দেয় আগামী দিনে কারা ডক্টর হবেন, যাদের হাতে হয়তো একদিন আমাদের অথবা আমাদের পরিবারের চিকিৎসার ভার থাকবে। তাই এই এক্সামের ক্রেডিবিলিটি শুধুমাত্র স্টুডেন্টদের বিষয় নয়, এটা আমাদের সবার বিষয়। প্রশ্নটা হলো 2026 সালে আসলে কি ঘটেছিল, কি প্রমাণিত হলো, আর কি শুধু অভিযোগই থেকে গেল? তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। নিট আসলে কি? নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট হলো ভারতের মেডিকেল কলেজে এমবিবিএস, বিডিএস আরো এমন কয়েকটি মেডিকেল কোর্সে ভর্তি হওয়ার প্রধান এন্ট্রান্স এক্সাম। অর্থাৎ গভর্নমেন্ট হোক বা প্রাইভেট, দেশের বেশিরভাগ মেডিকেল কলেজের দরজা খুলে দেয় এই একটি মাত্র এক্সাম। প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট এই এক্সামে অংশগ্রহণ করে, কিন্তু মেডিকেল কলেজের সিট তার তুলনায় অনেক কম। তাই প্রতিটি সিটের জন্য কম্পিটিশন অত্যন্ত কঠিন। অনেকে 1 বছর নয়, 2 বা 3 বছরেরও বেশি সময় ধরে এই একটি মাত্র এক্সামের জন্য প্রিপারেশন নেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এক্সামটি বছরে মাত্র একবারই হয়। তাই এখানে যদি সামান্যতম অনিয়ম ঘটে, তার প্রভাব শুধুমাত্র এক্সামের রেজাল্টের উপর সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে লক্ষ লক্ষ স্টুডেন্টদের ফিউচারের উপরে, প্রভাব পড়ে অভিভাবক বা প্যারেন্টসদের বিশ্বাসের উপরে, আর শেষ পর্যন্ত প্রভাব পড়ে সেই হেলথ কেয়ার সিস্টেমের উপর, যার উপর আমরা সবাই নির্ভর হয়ে থাকি। তাই এখন প্রশ্ন হলো, এই এক্সাম পরিচালনা কারা করে, আর এর সিকিউরিটির দায়িত্বই বা কার উপর? এই এক্সাম পরিচালনা করার দায়িত্ব একটি গভর্নমেন্ট এজেন্সির উপরে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। 2017 সালে প্রতিষ্ঠিত হয় এই সংস্থা। কাজ হলো দেশের বড় বড় এন্ট্রান্স এক্সাম পরিচালনা করা, যেমন নিট, জেইই, এমন ধরনের অনেক এক্সাম। এখন একটু ভাবুন, এত বড় এক্সাম পরিচালনা করা কতটা কমপ্লেক্স। কোশ্চেন পেপার তৈরি হয়, তারপর সেগুলো প্রিন্টিং এ যায়, এরপর অনেক সিকিউরিটি প্রোটোকল মেনে দেশের হাজার হাজার এক্সাম সেন্টারে সেগুলোকে পৌঁছে দেওয়া হয়। তাই এই পুরো প্রসেসের গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু একটাই, এক্সাম শুরু হওয়ার আগে কোশ্চেন পেপার যেন কারোর হাতে না পৌঁছয়। কারণ এই একটি বিষয়ের উপরই দাঁড়িয়ে থাকে এক্সামের পুরো ইন্টিগ্রিটি। তাই ঠিক এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা কিন্তু উচিত। 2024 সালেও একবার পেপার লিক হয়, তারপর এই এক্সামের সিস্টেমকে সিকিউর করার জন্য অনেকগুলো কিন্তু অ্যাকশন নেওয়া হয়। তার মধ্যে ছিল পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট প্রিভেনশন অফ আনঅ্যাফেয়ার মিন্স 2024, যেখানে কোশ্চেন পেপার লিকের মতো অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এছাড়াও এক্সাম সিস্টেম উন্নতি করার জন্য হাই লেভেল কমিটিও তৈরি করা হয়, যারা ভবিষ্যতে এমন ঘটনা রোধে একাধিক রিফর্ম সুপারিশ করে। এর মানে সিকিউরিটি আরো বেশি স্ট্রং করার সুপারিশ করা হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এত কিছু করার পরও 2026 সালে কি এমন ঘটনা ঘটলো যা আবারও একটি পেপার লিকের আশঙ্কা আর এই বিষয়টিকে সামনে নিয়ে এলো? 2026 সালের 3রা মে সারা দেশে অনুষ্ঠিত হলো নিট ইউজি 2026। প্রায় 22 লক্ষ স্টুডেন্ট এই পরীক্ষায় অংশ নিয়েছিল। বাইরে থেকে সবকিছু দেখে মনে হচ্ছিল পুরোটাই নর্মাল, কিন্তু এক্সামের কিছুদিনের মধ্যেই শুরু হয় নতুন বিতর্ক। রাজস্থানের সিকারের এক কেমিস্ট্রি টিচার শশীকান্ত থুরার ক্লেম করেন তার হাতে এমন একটি পিডিএফ এসেছে যা এক্সামের আগেই ছড়িয়ে পড়েছিল। পরে তিনি সেটি আসল কোশ্চেন পেপারের সঙ্গে মিলিয়ে দেখেন এবং একাধিক প্রশ্ন মিলে যাওয়ার ক্লেমও করেন। তাই এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে বলা জরুরি, কতগুলো প্রশ্ন মিলেছিল বিভিন্ন মিডিয়া রিপোর্টে বিভিন্ন নাম্বার কিন্তু দেওয়া আছে। তাই এই নিয়ে
আমরা কোনো চূড়ান্ত সংখ্যা কিন্তু স্পষ্ট করে বলতে পারছি না, কিন্তু অভিযোগ সামনে আসার পর গভর্নমেন্টের উপর দ্রুত চাপ বাড়তে থাকে। ৩রা মে নিট এক্সাম, তার ৯ দিনের মাথায় মানে ১২ মে এনটিএ পুরো এক্সামটি ক্যান্সেল করে দেয়। এনটিএ এর ক্লেম এক্সামের ইন্টিগ্রিটি বজায় রাখা এবং স্টুডেন্টদের স্বার্থ রক্ষার জন্যই এই ডিসিশনটি কিন্তু নেওয়া হয়েছে। এরপর তদন্তের ভার দেওয়া হয় সিবিআই এর উপর, পাশাপাশি তদন্তে যুক্ত হয় রাজস্থান পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ। কিন্তু একটা এক্সাম ক্যান্সেল হলেই তো সব প্রশ্নের উত্তর কিন্তু মিলে যায় না। যদি কোশ্চেন পেপার সত্যিই লিক হয়ে থাকে, তাহলে এই লিকটা হলো কিভাবে আর কোথা থেকেই হলো, প্রশ্নটা কিন্তু থেকে যায়। তদন্ত শুরু হওয়ার পর সিবিআই যে ক্লেমটি করে, সেটাই এই গোটা ঘটনার গুরুত্বপূর্ণ মোড়। সিবিআই কোর্টে ক্লেম করে এটা কোনো আইসোলেটেড ঘটনা না। তাদের অভিযোগ এর পিছনে ছিল একটি অর্গানাইজ চক্র, একটি অর্গানাইজ পেপার লিক গ্যাং। কিন্তু তদন্তের সবচেয়ে ক্রিটিক্যাল ক্লেম ছিল কিন্তু অন্য জায়গায়। সিবিআই এর অভিযোগ অনুযায়ী এই চক্রে এমন কিছু মানুষ জড়িত ছিলেন যাদের উপরে ছিল এক্সামের কনফিডেন্সিয়ালিটি রক্ষা করার দায়িত্ব। অর্থাৎ অভিযোগের আঙুল কিন্তু বাইরে কোনো দিকে নয়, সিস্টেমের ভিতর দিকে উঠতে শুরু করে। এই তদন্তে বিশেষভাবে উঠে আসে মানিষা মান্ধারের নাম। সিবিআই এর ক্লেম তিনি ছিলেন এনটিএ এর এক্সপার্ট প্যানেলের একজন মেম্বার এবং সেই সূত্রে কোশ্চেন পেপারের এক্সেসে ছিল তার কাছে। তদন্তে আরো 2টি নাম সামনে আসে, পিভি কুলকার্নি, একজন রিটায়ার্ড প্রফেসর, এবং মনীষা ওয়াগমারে। সিবিআই এর অভিযোগ তারাও এই চক্রের সঙ্গে কিন্তু জড়িত আছেন। কোর্ট ইনভেস্টিগেশন বা তদন্তের স্বার্থে এদের কাস্টাডি মঞ্জুর করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। কোর্টের প্রসিডিং কিন্তু চলছে। কিন্তু অভিযোগগুলো যদি সত্যি হয়, তাহলে প্রশ্নটা শুধুমাত্র একটা পেপার লিকের নয়, প্রশ্নটা পুরো এক্সাম সিস্টেমের উপর মানুষের ভরসা বা ট্রাস্টের। কারণ যে সিস্টেমের সবচেয়ে গোপন অংশ হলো কোশ্চেন পেপার, সেটার সিকিউরিটি যদি ভেতর থেকে ভেঙে পড়ে, তাহলে বাইরে যতই সিকিউরিটি থাকুক না কেন, পুরো সিস্টেমটাই কিন্তু দুর্বল করে দেয়। কিন্তু সিবিআই এই চক্রের হদিশ পেল কিভাবে, আর ব্যবসাটাই বা চলতো কিভাবে? সিবিআই এর তদন্ত অনুযায়ী দেশ জুড়ে প্রায় 14টা জায়গায় একসঙ্গে রেড করা হয়। জয়পুর, গুরগ্রাম, নাসিক সহ একাধিক জায়গা থেকে অ্যারেস্ট হয় অভিযুক্তরা। সিবিআই এর ক্লেম অভিযুক্তদের মোবাইল ফোন থেকে উদ্ধার হয় কোশ্চেন পেপার। তদন্তে আরো ক্লেম করা হয় সেটি তাদের হাতে পৌঁছেছিল 23শে এপ্রিল, অর্থাৎ এক্সামের প্রায় 10 দিন আগে। কিন্তু একটা এক্সাম পেপার লিক হওয়া আর সেই এক্সাম পেপার হাজার হাজার স্টুডেন্টদের হাতে পৌঁছে দেওয়া দুটো কিন্তু এক জিনিস নয়। সিবিআই এর তদন্ত আর মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই নেটওয়ার্কে ছিল মিডল ম্যান, অ্যাডমিশন কনসালটেন্ট এবং কোচিং এর সঙ্গে যুক্ত ব্যক্তি আর টাকা লেনদেন সামলানোর লোক। 2026 সালের ঘটনায় সিবিআই এর অভিযোগ লিক হওয়া প্রশ্ন প্রথমে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে আরো ক্লেম করা হয় কিছু স্টুডেন্টদের থেকে 2 থেকে 5 লক্ষ অবধি টাকা নেওয়ার অভিযোগে উঠেছিল। মার্কেটে বিক্রি হওয়া তথাকথিত লিক পেপার যে আসল হয় তা নয়। বহু ক্ষেত্রে স্টুডেন্টদের এবং তাদের পরিবারদের ভুয়ো কোশ্চেন পেপার দেখিয়ে টাকা তোলা হয়। অর্থাৎ এটা একটা অন্যায় নয়, এটা একটা গোটা বিজনেস, যেখানে মানুষের স্বপ্ন, ভয় এবং বিশ্বাস সবকিছুকেই প্রোডাক্ট হিসেবে বিক্রি করা হয়। এতদিন এই ক্ষোভটা ছিল ঘরে ঘরে, পরিবারে পরিবারে, এবার সেটা অর্গানাইজ রূপ নিতে শুরু করলো। জুন মাসের শেষের দিকে দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে শুরু করলো অনেকগুলো তরুণ দল। তাদের নেতৃত্বে ছিল একটি নতুন মুখ, ব্যতিক্রমী মুভমেন্ট, ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। বরং স্টুডেন্ট আর ইয়াং জেনারেশনদের, বলতে পারেন জেনজিদের একটি প্রোটেস্ট প্ল্যাটফর্ম। প্রোটেস্ট আরো বড় আকার নেয় যখন সোনম ওয়াংচুক এই মুভমেন্টের সমর্থনে অনশন করেন। প্রায় 26 দিন ধরে চলে এই অনশন। জুলাইয়ের মাঝামাঝি অনেক জায়গায় এই প্রোটেস্ট আরো তীব্র হয়, পলিটিক্যাল প্রতিক্রিয়াও আসতে শুরু করে। বিরোধী দলগুলো এই বিষয়গুলো নিয়ে গভর্নমেন্টের সমালোচনাও শুরু করে। অন্যদিকে গভর্নমেন্ট জানায় যে এক্সাম সিস্টেমের ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার সাথে সিবিআই এরও তদন্ত চলছে। চাপ কিন্তু বাড়তেই থাকে গভর্নমেন্টের উপর। শেষ পর্যন্ত 25শে জুলাই 2026 কেন্দ্রীয় এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান
পদত্যাগ করেন। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সেই পদত্যাগ গ্রহণ করেন এবং এডুকেশন মিনিস্ট্রির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদ যোশীকে। কিন্তু একজন মিনিস্টারের পদত্যাগে কি আসল সমস্যার সমাধান, নাকি সমস্যাটা অনেক গভীরে? শুধু একজন মিনিস্টারের পদত্যাগে বিষয়টা কিন্তু থেমে থাকেনি। এই গোটা ঘটনার পর সেন্ট্রাল গভর্নমেন্ট একাধিক পদক্ষেপ নেয়। প্রথমে পুরো তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআই কে। পেপার লিক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত ট্রায়ালের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথা বলা হয়। দ্বিতীয়ত, এক্সাম পরিচালনা করার সংস্থা এনটিএ এর মধ্যে অনেক ধরনের রদবদল করা হয়। আর সবচেয়ে বড় ঘোষণাটা আসে 26 জুলাই। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জানান এক্সাম সিস্টেমের সংস্করণের জন্য একটি হাই লেভেল টাস্ক ফোর্স গঠন করা হবে। এর নেতৃত্বে থাকছেন ইনফোসিসের কো-ফাউন্ডার এবং আধারের রূপকার নন্দন নীলেকেনি। এই টাস্ক ফোর্সের লক্ষ্য ভবিষ্যতের এক্সামকে আরো সিকিউর, ট্রান্সপারেন্ট এবং টেকনোলজি নির্ভর করে তোলা। অর্থাৎ এটা স্পষ্ট যে গভর্নমেন্ট বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে। এক্সাম ক্যান্সেল হওয়ার পর শুধুমাত্র একটাই কোয়েশ্চেন ছিল, কি হবে এই 22 লক্ষ স্টুডেন্টদের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না? পুরো ঘটনার প্রভাব তাদেরই ফিউচারের উপরে এসে পড়ে। এর উত্তরে এনটিএ পুরো এক্সামটি আবার নেওয়ার ডিসিশন নেয়। 21 জুন 2026 সারা দেশে অনুষ্ঠিত হয় নিট ইউজি রি এক্সাম। একই স্টুডেন্ট কিন্তু সম্পূর্ণ নতুন এক্সাম পেপার এবং আরো কঠোর সিকিউরিটি প্রোটোকলের মধ্যে নেওয়া হয় এই এক্সাম। এরপর 16 জুলাই প্রকাশিত হয় রি এক্সামের রেজাল্ট। প্রথম এক্সাম নিয়ে যে ধরনের অভিযোগ উঠেছিল, রি এক্সাম নিয়ে তেমন কোনো কিন্তু অভিযোগ ওঠেনি। কিন্তু তাতেই কি সব প্রশ্নের উত্তর মিলে যায়? একটি রি এক্সাম হয়তো এক্সামের রেজাল্ট ঠিক করতে পারে, কিন্তু মাসের পর মাস আনসার্টেনিটির মধ্যে কাটানোর সময়, সেই মেন্টাল চাপ আর সেই অপেক্ষা, সেটা কি ফিরিয়ে দেওয়া সম্ভব? ততক্ষণে এই বিতর্ক কিন্তু এক্সাম হলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা পৌঁছে গিয়েছিল রাস্তায়, স্টুডেন্টদের প্রোটেস্টে এবং জাতীয় আলোচনার কেন্দ্রে। কিন্তু আসল প্রশ্নটা এখান থেকেই শুরু। ঘটনাটা কি প্রথম? উত্তরটা না, এটা প্রথম নয়। 2024 সালেও নিটে এমন অভিযোগ উঠেছিল, পেপার লিকের অভিযোগ। 2026এও আবার সেই একই ছবি। শুধু নিট নয়, গত কয়েক বছর ধরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের গভর্নমেন্টের অধীনে পেপার লিক এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে একাধিক রাজ্যে আলাদা করে ল পর্যন্ত আনতে হয়েছে। অর্থাৎ এটা কোনো দল বা রাজ্যের সমস্যা না, এটা একটা প্যাটার্ন। ল কিন্তু আগে থেকেই ছিল। 2024 সালের পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে এই অপরাধে 10 বছর পর্যন্ত জেল আর 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা ছিল, আর তার সাথে ছিল সরকারের কমিটিও। তবুও 2026 সালে এমন কি ঘটনা ঘটলো, আর কেনই বা ঘটলো? উত্তরটা হয়তো এই ঘটনার সবচেয়ে দুর্বল জায়গায়। কারণ অভিযোগ অনুযায়ী এবারের লিক বাইরে কোনো লোকের কাজ নয়, প্রশ্নটা উঠেছিল সিস্টেমের ভেতরেই থাকা মানুষদের উপর। আর একটা ল যতই করা হোক, সেটা তখনই কাজ করে যখন ভিতরের মানুষগুলো ট্রাস্টওয়ার্দি হয়। এখন সেই ল আরো কঠিন হচ্ছে। 27 জুলাই সংসদে পেশ হয় অ্যামেন্ডমেন্ট বিল 2026। জরিমানা 1 কোটি থেকে বাড়িয়ে 10 কোটি টাকা পর্যন্ত করার প্রস্তাব, সঙ্গে সম্পত্তি বাজেয়াপ্ত আর দ্রুত ট্রায়াল। ভারতে এত ঘটনার পরেও মিনিস্টারের রেজিগনেশন দেওয়া কিন্তু বিরল। এতগুলো রাজ্যে এত পেপার লিক, তবুও পদত্যাগ সেভাবে দেখা যায়নি। সেখানে নিট 2026-এর পর একজন সেন্ট্রাল মিনিস্টারের রেজিগনেশন নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য এক্সেপশন। কিন্তু পদত্যাগ কিংবা আরো একটা করা ল, এগুলো কি মূল সমস্যার সমাধান? সমস্যাটা যদি হয় ভেতরেই, তাহলে প্রশ্নটা থেকে যায়, শাস্তির অঙ্ক বাড়ালেই কি যোগ সাজস বন্ধ হবে, নাকি প্রতিবার একটা নতুন ল আসবে আর চক্রটাও একটা নতুন পথ খুঁজে নেবে? শেষ পর্যন্ত এক্সামও হয়েছে, রেজাল্টও পাবলিশ হয়েছে, একজন মিনিস্টারও পদত্যাগ করেছে, তদন্তও চলছে, সরকারের বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে, কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনো বাকি। ঠিক কতটা কোশ্চেন পেপার লিক হয়েছিল, তারা সত্যিই দোষী? এই প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর এখনো কোর্টের প্রসেসের উপর নির্ভর করে আছে। সেই উত্তর সময়ই দেবে। কিন্তু গোটা ঘটনায় ক্ষতিটা কিন্তু শুধুমাত্র একটা এক্সামের উপর নয়, ক্ষতিটা সেই বিশ্বাসেরই, যে বিশ্বাসের উপর ভর করে একজন 17 বছরের
স্টুডেন্ট সারা রাত ধরে পড়াশুনো করে, যে বিশ্বাসের উপর একটা পরিবার তাদের পুরো সঞ্চয় ঢেলে দেয়, যে বিশ্বাস বলে তুমি পরিশ্রম করলে ন্যায্য সুযোগ তুমিও পাবে, একটা এক্সাম আবার নেওয়া যায়, নিয়ম আবার বদলানো যায়, ল সংশোধন আবার করা যায়। কিন্তু একবার ভেঙে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনা অনেক কঠিন। আর সেই বিশ্বাসটা ফেরানোর দায়িত্ব শুধু একটা সংস্থার নয়, শুধু একটা গভর্নমেন্টের নয়, আমাদের সবার। কারণ প্রশ্নটা শুধু একটা মেডিকেল সিটের নয়, প্রশ্নটা হলো আমরা কি সত্যি যোগ্যতাকে তার প্রাপ্য সুযোগ দিচ্ছি, নাকি সুযোগটাই ধীরে ধীরে বিক্রি হয়ে যাচ্ছে।